দর্শক এই মুহূর্তে যেতে চাই আমাদের নিউজ রুমে, সেখানে আছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। তার সাথে একটু আলোচনা করতে চাই আসলে মাকাই টেস্টের প্রথম দিনের এখন পর্যন্ত প্রথম দিনে যা রেজাল্ট এসেছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে সেই বিষয়ে। হাসিনুর, এই টেস্টের শুরুতেই 64 রানে অল আউট হয়েছে বাংলাদেশ, অপরদিকে ব্যাটিংয়ে ভালো শুরু করেছে অজিরা, এমন দৈরিতা আসলে কেন হয়েছে? আসলে দেখুন, টেস্ট ক্রিকেটে একটা বেসিক নিয়ম আছে, যদি উইকেটটা পেস বান্ধব হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য ফার্স্ট ইনিংসটা চ্যালেঞ্জিং হয়ে থাকে, এবং যদি স্পিন সহায়ক হয়ে থাকে তাহলে ফোর্থ ইনিংসে ব্যাটিং করাটা সবচেয়ে চ্যালেঞ্জিং হয়ে থাকে। এবং যেহেতু এই উইকেটটা পেস বান্ধব গ্যাবার পিচের মতো, আমরা যেহেতু এটা প্রথম অভিষেক টেস্ট, উইকেটটা কেমন হবে সেটা আইডিয়া ছিল না, কিন্তু গ্যাবা যখন আপনার মনে আসবে তখনই এটা মনে হবে যে এটা আসলে পেস সহায়ক উইকেট। এবং গতকালকে কিউরেটরও বলেছে যে এখানে পেসাররা শুরুতে ভালো সহায়তা পাবে। তো সেক্ষেত্রে টসটা যে খুব গুরুত্বপূর্ণ সেটা অনুমেয় ছিল। প্রথম টেস্টে যে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে একটা ফেভার করেছিল, সেটা নিয়েও কিন্তু আমি সেই টেস্ট চলাকালীন আলোচনা করেছিলাম। তো দ্বিতীয় টেস্টে কামিন্স আর সেই ভুল করেনি, এবং বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে যে চ্যালেঞ্জের মধ্যে পড়বে সেটাও অনুমেয় ছিল, কিন্তু সেটা এমন নয় যে টপ অর্ডারে এতটা ব্যর্থ হবে। বাংলাদেশ যদি এই ম্যাচে 120-30 বা 150ও করতে পারতো, আমাদের যে বোলিং অ্যাটাক আছে, বলারদের সেই সামর্থ্যটা ছিল যে এই অ্যাটাকটাও 100-150 বা 120 রানের টোটালটাও তারা ডিফেন্ড করে অস্ট্রেলিয়াকে একটা প্রেশার ক্রিয়েট করতো। আপনি দেখুন এত স্বল্প রান নিয়েও কিন্তু শুরু করেছে বোলাররা ভালোই, আরও ভালো শুরু হতে পারতো, কিন্তু তারপরও যে লো স্কোর নিয়ে তারা চেস করছে বা মাঠে নেমেছে সেটার জন্য তারা ভালো শুরু করেছে। সব কিছু মিলে আমি যদি বলবো যে আসলে ব্যাটাররা খুবই আন্ডার পারফর্ম করেছে। অবশ্যই উইকেটটা চ্যালেঞ্জিং ছিল, স্টার্ক দুর্দান্ত স্পেল করেছেন, কিন্তু তারপরও এখান থেকে ভালো করা উচিত ছিল। বিশেষ করে আমি যদি তানজিদ তামিমের আউটটা দেখি, তিনি অনেক বাইরের বল একটা লেটে খেলতে গিয়ে আউট হয়েছেন, সেটা আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে। আপনি যদি নাজমুল শান্তর আউটটা দেখেন, আনলাকিও ছিল, আম্পায়ার্স কলে তিনি আউট হয়েছেন, কিন্তু এই বলটাও তিনি আসলে ইজিলি ডিফেন্ড করতে পারতেন, একটা লেগ স্ট্যাম্পের দিকে বেরিয়ে যাচ্ছিল। এছাড়াও মুশফিকুর রহিমকে আরও ক্যারি করা উচিত ছিল, তিনি অনেকক্ষণ উইকেটে ছিলেন, বেশ ক্যারি করেছেন। এই উইকেটটা যে টিকে থাকলে পরের দিকে ভালো করা সম্ভব, এটা কিন্তু আপনি যদি স্কোর বোর্ডেরটা দেখেন, আমাদের সর্বোচ্চ হাইয়েস্ট স্কোর করেছে 14, শরীফুল 11 নম্বরে নেমে। সব টেলেন্ডার বোলাররাই কিন্তু 10-এর বেশি রান করেছে, অর্থাৎ ব্যাটাররা যদি অন্তত প্রথম সেশনটা সার্ভাইভ করে যেতে পারতো, ফার্স্ট সেশনে যদি 3 উইকেটটাও হারাতো, সেক্ষেত্রে কিন্তু এই রানটা ইজিলি 150-200 কাছাকাছি নেওয়া যেত। এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে বাংলাদেশের ব্যাটাররাই আসলে তাদের বলের মেরিটের কারণে নয়, আসলে তারা নিজেদের ভুলের কারণেই আউট হয়েছে, বিশেষ করে যারা টপ অর্ডার ব্যাটাররা রয়েছে? ম্যাচের কন্ডিশন এবং পরিস্থিতিটা এমন ছিল যে একটা লাইনে বিষয়টা দাঁড় করানো খুব কঠিন। এমন নয় যে খুব বাজে শট খেলে তারা আউট হয়েছে, ভালো বোলিং হচ্ছিল, দু একজন খুব ভালো ডেল, যেমন সাদবানের যে আউটটা ছিল খুবই একটা, প্রথম বলেই তিনি আউট হয়েছেন, আনলাকি ছিলেন, কিন্তু খুব কঠিন একটা অলমোস্ট আনপ্লেবল একটা ডেলিভারি ছিল। মমিনুলও খুব ভালো বলে আউট হয়েছেন, কিন্তু আমি যেটা বলছিলাম যে মুশফিকুর রহিম তিনি যে বলে আউটটা বোল্ড হয়েছেন, বলটা ভালো ছিল কিন্তু তিনি অনেকক্ষণ ছিলেন, তার এই বলটা ভালোভাবে ডিফেন্ড করা উচিত ছিল। নাজমুল শান্তর আউটটাতে তিনি আনলাকি ছিলেন, ভাগ্য তাকে সহায় হয়নি। কিন্তু আমার কাছে আমি বলবো যে এই ব্যাটিং ব্যর্থতার পেছনে অস্ট্রেলিয়ার বোলারদের তো ক্রেডিট দিতেই হবে, সেই সাথে আমাদের ব্যাটারদেরও ব্যর্থতা আছে, কিন্তু পুরোপুরি এটা বলার সুযোগ নেই যে আমাদের ব্যাটিং ব্যর্থতায় আমরা আউট হয়েছি। অবশ্যই দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্টার্ক, কিন্তু স্টার্ককে আরও ভালোভাবে ডিল করতে পারতো আমাদের ব্যাটাররা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য শেয়ার করার জন্য।